স্বাগত সবাইকে দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন উত্তরণে। গত ৩রা জুন 2021-22 সালের বাজেট উত্থাপিত হয়েছে এবং পেশ হয়েছে। আমরা এই বাজেট নিয়ে অনেক কথা বলছি, অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সমালোচনা করছি। কেউ কেউ বলছেন এটি একটি ব্যবসা বান্ধব বাজেট হয়েছে, কেউ বলছেন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জায়গা হয়নি এই বাজেটে। সব কিছু মিলিয়ে বাজেট কীরকম হলো, আমজনতা কতখানি পেল, এইসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো উত্তরণে। আমাদের সাথে যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন সুভাষ সিংহ রায়, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। সাথে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সংসদ সদস্য বিএনপি। আমাদের সাথে আরও রয়েছেন রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ। এবং অনলাইনে আমাদের সাথে সংযুক্ত আছেন সেলিম আহমদ, সংসদ সদস্য আওয়ামী লীগ। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ অনলাইনে এবং স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। প্রথমেই সুভাষ সিংহ রায়, আমি আপনাকে দিয়ে শুরু করছি। বাজেট নিয়ে যেটি বললাম যে আমরা অনেক পজিটিভ কথা শুনছি, অনেক নেগেটিভ কথা শুনছি, সব কিছু নিয়ে আসলে একটি বাজেট অনেক বিশাল একটি অর্থের ব্যাপার। কিন্তু আপনার কাছে প্রথমে যে আমরা একটু ছোট করে শুনতে চাই যে এক কথায় আপনার কাছে এবারে বাজেটটি আসলে কেমন মনে হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আমি আর রতন ভাই যখন ছাত্র রাজনীতি করতাম তখন আমাদের বাজেট আসলেই আমাদের একটা স্লোগান ছিল, অন্তত 15-20 দিন 1 মাস আমরা স্লোগান দিতাম, গরিব মারার বাজেট মানি না, মানব না। আমার ধারণা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় মানুষ এই স্লোগানটি শোনেনি। আপনি একটু যে উল্লেখ করলেন আপনার মুখবন্ধে যে উচ্চবিত্তদের জন্য বাজেট হয়েছে কিংবা মধ্যবিত্তের কোনো সুযোগ এখানে দেখি না, কিন্তু বিত্তহীনদের জন্য এই বাজেটটি হয়েছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। 1,07,000 কোটি টাকার যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রথমেই একটা কথা উল্লেখ করি যে আমি প্রতি বছর অন্তত গত 7, 8, 10 বছর যাবৎ বলে আসছি বাজেটের এই আমাদের যে অর্থ বছরটি, যেটা জুলাই থেকে জুন, এটা পরিবর্তন হওয়া দরকার। কেননা আমাদের কাদামাটির দেশ এবং এখানে বর্ষার সময় আমাদের অনেক অবকাঠামো পানির তলে চলে যায়, যে কারণে আমার ধারণা এটা সেই আমাদের বাংলা যে নববর্ষ, সেই নববর্ষর সাথে সঙ্গতি রেখে করা যেতে পারে, যেটা এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। এটা পরিবর্তন হলে আপনি দেখবেন অনেক প্রকল্প প্রথম দিকে এই পরিস্থিতিতে প্রথম 4 মাসে 42%, 50% এটা বাস্তবায়ন হয়, পরে হঠাৎ করে বাস্তবায়নের হার বাড়তে থাকে। শুধুমাত্র কি কাজের গতি বাড়ে তাই? কাজের গতি বাড়ে তা না, তাড়াহুড়োর মধ্যে থাকে এবং যাতে টাকা ফেরত না যায়। তারপরেও স্বাস্থ্য খাতে গত বছর যে বাজেট ছিল সেই বাজেট কিন্তু সব কিন্তু খরচ করা যায়নি। জি, আমরা স্বাস্থ্য খাতে গুণগত মান সম্পন্ন, আমি উল্লেখ করছি মাত্র, গুণগত মান সম্পন্ন যে কাজগুলো হওয়া দরকার সে ব্যাপারে কিন্তু আমাদের দৃষ্টি রাখতে হবে, সরকারকেও দৃষ্টি রাখতে হবে এবং এ ব্যাপারে কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অনেক ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একটু বলি যে সুভাষ সিংহ যেটি বলছিলেন যে নিম্নবিত্তরা এসেছেন এবং সামাজিক নিরাপত্তার কথা উনি বলেছেন, কিন্তু একই সাথে আমরা এটাও জানি যে আমি যদি একটু ছোট করে বলি যেটি মূল বাজেটের আসলে মাত্র 1% এবং দুস্থ মহিলারা এর মূল সুবিধাভোগী, যেখানে তাদেরকে 500 টাকা করে দেওয়া হচ্ছে, অথচ জীবন ধারণের জন্য ন্যূনতম 1,862 টাকা প্রয়োজন। নিম্নবিত্তদের আসলে কতখানি আসলে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এসেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমাদের একটা সামাজিক সুরক্ষা নীতিমালা আছে, সেই অনুযায়ী সামাজিক সুরক্ষার অনেকগুলো, যেটাকে ইংরেজিতে বলে সেফটি নেট, কিন্তু নেটের ছিদ্রগুলো এত বড় বড় যে ওতে কাউকে সেফটি দিতে পারে না। গত বছর বাজেটে 95,000 কোটি টাকা বরাদ্দ ছিল, সেখানে এবছর হয়েছে 1,07,000 কোটি টাকা। মোট জিডিপির 3.1%, মোট টাকার 12,000 কোটি টাকা বেড়েছে। কিন্তু খেয়াল রাখবেন এই টাকার মধ্যে আছে যে আমাদের মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে, সেখানে 1,900 কোটি টাকা এখানে যাবে। এবং এই টাকার মধ্যে কিন্তু যারা আমাদের সরকারি কর্মচারীদের পেনশন যে পান, সেই পেনশনের টাকাও এর মধ্যে থাকে 26,000 কোটি টাকা। হ্যাঁ, ফলে এইরকম করে যদি দেখি গত বছরের তুলনায় আমাদের এখানে সুবিধাভোগীর সংখ্যা বলা হয়েছে, গত বছর পেয়েছিলেন 86 লক্ষ, এবার দেওয়া হবে 1 কোটি মানুষকে। কিন্তু বিভিন্ন গবেষণায় বলছে, যদি অর্থমন্ত্রী এটা স্বীকার করেন নাই, ও গবেষণা বলছে যে করোনার কারণে আমাদের দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে 2,45 লক্ষ মানুষ। সরকার কিন্তু তার সুরক্ষার মধ্যে নিয়ে এলেন অতিরিক্ত 14 লক্ষ মানুষ। তাহলে এই 14 লক্ষ মানুষের জন্য আপনি পরিমাণ যেটা বলেছেন 500 টাকা অথবা 1,800 টাকা, তার চেয়েও বড় কথা পরিমাণটা কত। 2.5 কোটির মধ্যে আমি কিন্তু 14 লক্ষকে এই নেটের মধ্যে নিয়ে এলাম, বাকিরা নেটের বাইরে।
আর এই বাজেটটা গরিব বান্ধব না মধ্যবিত্ত বান্ধব এটা তো আমাদের বলার দরকার নেই। আমাদের যিনি অর্থমন্ত্রী বাজেটটা পেশ করেছেন তিনি সংসদে বলেছেন এটা তো ব্যবসায়ী বান্ধব বাজেট। ফলে আমরা কেন তার কথার উপরে হ্যাঁ ব্যবসা বান্ধব আমরা ব্যবসায়ী বান্ধব আর ব্যবসা বান্ধব ব্যবসা করা যাবে সব কিছু নিয়ে, তার মানে তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন সব কিছু নিয়ে বোধহয় ব্যবসা করা যাবে। ফলে আমরা তার কথার উপর আর কী কথা বলবো বলুন। আমরা শুধু দেখতে চাই বাজেটের দুটো দিক আছে। একটা বাজেট প্রণয়নের কোনো ডেমোক্রেটিক পলিসি কি ফলো করা হয়েছে? এই বাজেট প্রণয়নের আগে বাংলাদেশের 6,82,00,000 হচ্ছে শ্রমশক্তি। এই শ্রমজীবীদের কোনো প্রতিনিধির সঙ্গে কি বাজেটের আগে কোনো ধরনের আলোচনা হয়েছিল? করোনাকালে বাংলাদেশটাকে বাঁচিয়ে রেখেছে কৃষি, কৃষক প্রতিনিধিদের সঙ্গে এই বাজেটের আগে কোনো আলোচনা হয়েছিল? ফলে আলোচনা করার অর্থেও আলোচনা করলে সেটা শুনতেন কিনা এটা পরের প্রশ্ন, কিন্তু অন্তত সৌজন্যমূলক কোনো আলোচনা কি হয়েছিল যে আমরা বাংলাদেশের অর্থনীতিটাকে আমরা যেভাবে দেখছি এবং ভবিষ্যতে কোথাখানে নিয়ে যেতে চাই, যে কারণে একটা 1 বছরের বাজেট প্রণয়ন করতে যাচ্ছি, এই বাজেটে অন্তত কৃষক এবং শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে অনেক ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। আমি আবার আসবো আপনার কাছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, একটি কথা বারবার আসছে যে এবার আয় কম ব্যয় এবং ধার বেশি, ঘাটতি বাজেট বলা হচ্ছে, যে গত 50 বছরে এতখানি বৈষম্য হয়নি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমাদের ঘাটতি এবার 2 লক্ষ কোটি টাকার উপরে, এবং ঘাটতিটা মেটাতে হবে মূলত দেশীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে অথবা বিদেশ থেকে ঋণ নিয়ে, দুটো মিলিয়ে। তো দেশের ব্যাংক থেকে ঋণ নিলে যে প্রবলেমটা হবে সেটা তারল্য সংকট হবে, আমাদের এমনি বিনিয়োগের অবস্থা সুবিধা না, সেখানেও এটার একটা প্রভাব পড়বে, এবং সার্বিকভাবে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা প্রভাব পড়বে। আর বিদেশ থেকে যখন আপনি ঋণ নেবেন সেখানেও তো সুদের একটা বিরাট প্রশ্ন থেকেই যায়। এবং একটা কথা বারবারই বলা হচ্ছে যে শিশুটি এখনও জন্ম নেয়নি তার মাথার উপরে কিন্তু 84,000 টাকা ঋণ আমরা দিয়ে রাখছি। তো ঋণ নির্ভর বাজেট, একেবারেই ঋণ নির্ভর একটি বাজেট। তবে সেই জায়গাটার আগে আমি আরেকটা জায়গায় একটু আপনার দৃষ্টি ফেরাতেই চাই, যেহেতু এটা জীবন ও জীবিকার রক্ষার বাজেট বলা হচ্ছে এবং আমরা পুরো বিশ্ব অতিমারিতে বিপর্যস্ত, সেরকম অবস্থায় আমাদের যে 3টা মন্ত্রণালয়ের দিকে স্পেসিফিক্যালি দেখা উচিত ছিল, তার একটা হচ্ছে হেলথ স্বাস্থ্য, একটা হচ্ছে এগ্রিকালচার কৃষি, আর আরেকটা হচ্ছে সামাজিক নিরাপত্তা সোশ্যাল সেফটি নেট। সামাজিক নিরাপত্তাতে আমরা দেখছি যে গত 20-21 অর্থ বছরে আমাদের ভাতা পেয়েছে 98 লক্ষ মানুষ, সেই সংখ্যা এখন বাড়িয়ে 1,12,00,000 অর্থাৎ 14 লক্ষ বাড়ানো হয়েছে, যে কথাটি আজকে আলোচনার টেবিলে এসছে। দেখুন 1,07,000 কোটি টাকা সোশ্যাল সেফটি নেটে আমরা বরাদ্দ দিচ্ছি এবং এটা নিয়ে আমরা বেশ গর্বও করছি। এই 1,07,000 কোটি টাকার মধ্যে অ্যাকচুয়ালি দরিদ্রের হাতে কত যাচ্ছে? কারণ এই সোশ্যাল সেফটি নেটের মধ্যে আমরা ভাতা আনছি, আমরা গ্র্যাচুইটি আনছি, আমরা মুক্তিযোদ্ধাদের ভাতা, সঞ্চয়পত্রের সুদ, ইভেন আমরা যে প্রণোদনা দিচ্ছি তার সুদের টাকাটাও কিন্তু এই যে 4 and 4.5% যে ঋণ মানে সুদ দিচ্ছি আমরা প্রণোদনায়, সেটাও কিন্তু এটার মধ্যে আমরা যুক্ত করছি। এখন আপনি যদি 500 টাকা করে ভাতা ধরেন, কেউ পাচ্ছে 500, কেউ পাচ্ছে 750। 500 টাকা ভাতা যদি ধরেন তাহলে 6,750 কোটি টাকা, আর 750 টাকা 750 টাকা করে যে ভাতাটা যদি ধরা হয় তাহলে টাকার পরিমাণ 7,500 কোটি টাকা। সেই সঙ্গে আরও কিছু যুক্ত করে কয়েকশো কোটি টাকা যুক্ত করে অ্যাট বেস্ট এটা আসছে 8 থেকে 8,500 কোটি টাকা। তাহলে অঙ্কটা আপনি দেখাচ্ছেন বিরাট, যে 1,07,000 কোটি টাকা আপনি দরিদ্রদের জন্য সোশ্যাল সেফটি নেটে দিচ্ছেন। অ্যাকচুয়ালি কিন্তু দরিদ্রের হাতে যাচ্ছে, প্রকৃতপক্ষে যারা দরিদ্র তাদের হাতে যাচ্ছে মাত্র 8 থেকে 8,500 কোটি টাকা। এখানেই শেষ না। প্রথম আলো রিপোর্ট এই জানুয়ারিতে প্রকাশিত বলছে যে বিবিএস থেকে তথ্য নিয়ে যে যাদের সোশ্যাল সেফটি নেটে আসার কথা এরকম 46% লোকই সোশ্যাল সেফটি নেটের মধ্যে আসছে, অর্থাৎ যে তালিকা তৈরি করা হচ্ছে তার মধ্যে 46%ই ভুল। 46% দেখা যাচ্ছে যে স্থানীয় মানে এমপি বা মেম্বার, ইউপি চেয়ারম্যান বা সরকারি কর্মকর্তা ওখানে যারা আছেন তাদের সঙ্গে একরকম ভালো সম্পর্ক বা সুসম্পর্কের কারণে দেখা যাচ্ছে যে তাদের নামটা তালিকাভুক্ত হয়ে গেছে, যদিও কিন্তু তারা সমস্যাগুলো নিয়ে ব্যারিস্টার রুমিন আমরা কথা বলবো। জনাব সেলিম আহমেদ, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং আমাদের আলোচনা শুনছিলেন। একদম প্রথমেই যে বিষয়টি উঠে এসেছে যে এবারে বাজেট ব্যবসা বান্ধব বাজেট, এবং এই বিষয়টি নিয়ে আসলে অনেক কথা হচ্ছে। আপনার কাছে একটু শুনতে চাই যে এই বিশেষণটি আসলে আমাদের বাজেটের জন্য একটি ইতিবাচক নাকি নেতিবাচক একটি বিশেষণ, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশ এর যে অর্থনৈতিক অবস্থান ছিল এবং আজকে 50 বছর পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানের যে উত্তরণ, সেটার একটি বড় জায়গা হচ্ছে যে বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়ন। বাংলাদেশে নানান ধরনের খাতের শিল্প কলকারখানা হয়েছে, নানান রকম সেবামূলক
ব্যবসায়িক প্রতিষ্ঠান এসেছে এবং যাদের মাধ্যমে কিন্তু অনেক কর্মসংস্থান, শুধু না, বাংলাদেশের যে একটা বড় রাজস্ব কোষাগার আর সমৃদ্ধ হয়েছে, সেটা কিন্তু এই ব্যবসা বান্ধব এবং এই পরিবেশের কারণে। সুতরাং ব্যবসা বান্ধব বাজেট যদি হয়, তাহলে সেটা দেশের জন্য কল্যাণই হবে, দেশের জন্য অকল্যাণ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ ব্যবসা হলে রাজস্ব হবে, ব্যবসা হলে ট্যাক্স বা যেরকম আসছে সেরকম কর্মসংস্থান হবে। এবং আমরা যে আজকে সবাই মিলে যে আলাপ আলোচনায় এসেছে যে হ্যাঁ, কোভিড এর কারণে আমাদের যে দরিদ্র আরো কিছু অনেক একটা বড় সংখ্যার মানুষজন যে দরিদ্র আরো হবে, সেই দরিদ্র মানুষগুলিকে কিন্তু দিনের শেষে যে কর্মসংস্থানই দিতে হবে, এবং সেই কর্মসংস্থান তখনই হবে যখন অর্থনীতির চাকা ঘুরতে থাকবে। আমরা যতই বলি যে হ্যাঁ, এটা সত্যি কথা যে সরকারের একটা বড় দায়িত্ব যে সামাজিক সুরক্ষার মধ্যে রেখে যারা একেবারেই হতদরিদ্র বা দরিদ্র সীমার মধ্যে আছে, তাদের জন্য সরকারকে সবসময় পাশে থাকতে হবে, বা আছে না বর্তমান সরকার। কিন্তু এই হতদরিদ্রদেরকে আবার যদি আমরা দরিদ্র থেকে বের করে নিয়ে আসতে চাই, যেটা আমাদের 20-30-এর লক্ষ্য, এবং সেই মধ্য আয়ের দেশে যাওয়া, সেটার জন্য আপনি ব্যবসা বান্ধব হতে হবে না। সুতরাং এটা কিন্তু একেবারেই নেগেটিভ কিছু না। কিন্তু কথা হচ্ছে যে আমরা তো ব্যবসা বলতে তো নিশ্চয়ই ওই ব্যবসা বোঝানো হয় না যে এই ব্যবসায় অর্থ পাচার হয়ে যাবে। আমরা তো ব্যবসা বলতে ওই ব্যবসা বলা হচ্ছে না যে কালো টাকা হবে। আমরা তো ব্যবসা বলতে এই ব্যবসা বলছি না যে ব্যবসা করে ট্যাক্স দেওয়া হবে না। আমরা বলছি যে ব্যবসা বলতে যেই কথা, সেটার উপরে। সুতরাং আমি অত্যন্ত আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দূরদর্শিতা আর সবসময় পরিচয় দিয়ে এসেছেন। এবং আপনারা দেখবেন যে করোনার সময় আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো লোক না খেয়েছিল এটা কিন্তু কেউ বলতে পারবে না। দুঃখ কষ্ট তো আমাদের দেশ কেন, বড় বড় যে ধনী দেশগুলি আছে, আমাদের তো সবার সাথেই যোগাযোগ আছে, অনেক কষ্ট, অনেক অসুবিধার মধ্যে তাদের দিন গেছে। তাদের দেশ থেকেও তারা সোশ্যাল একটা মানি পেয়েছে বা এভরি মান্থ পেয়েছে, কিন্তু কষ্ট তাদেরও কিন্তু কোনো কম হয় না। সেই অনুযায়ী আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। এবং আমরা যদি একটা সাংসদ হিসেবে আমরা দেখেছি যে প্রতিটি সময় কিন্তু আমাদের সরকার থেকে এই মানুষের পাশে কিন্তু দাঁড়ানো হয়েছে, কখনো খাদ্যদ্রব্য দিয়ে, কখনো অর্থ দিয়ে, কখনো মোবাইলের অর্থ দিয়ে। আর তালিকার কথা যখন আপনারা বলছেন যে তালিকাগুলি বেশি, এগুলি উপজেলা পরিষদে বা চেয়ারম্যানরাই করে এসেছে, ইউনিয়ন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে। এখানে কিন্তু এমপিদের খুব একটা সংশ্লিষ্ট নাই। হ্যাঁ, আমাদের থেকে তারা পরামর্শ নেয়, এবং আমরা কিন্তু সবাই আমরা দেখেছি যে এরকম একটা ক্রান্তি লগ্নে দুই একটি ঘটনা আছে। এরকম দুই একটি ঘটনা তো সব জায়গায় হয়, ব্যাংকে ডাকাতি হয় না, তাই বলে কি সবসময় সব ব্যাংকের ব্রাঞ্চে শাখাতেই ডাকাতি হয়? সেটা তো হয় না। দু একটি দুর্ঘটনা হয়েছে যেটাও হওয়া উচিত না, কিন্তু সেগুলি ছাড়া আপনি দেখেন যে যতগুলি ত্রাণ এসেছে যে সবই কিন্তু খুব সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব সেলিম আহমদ। আমি আপনার কাছে আবার আসবো। জনাব রাজিকুজ্জামান রতন, উনি যে কথাগুলো বলছিলেন যে ব্যবসা বান্ধব হলেই সেটির মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হবে, এবং উনি বলছেন যে মোটামুটি যারা দরিদ্র, যারা খেতে পায়নি, তারা খেতে পেয়েছে গত 1 বছর, এবং যে দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেগুলো ঘটা উচিত না, বাট উনি মনে করছেন যে সব মিলিয়ে বাজেটটি ঠিক আছে ব্যবসা বান্ধব হওয়াতে। এই জায়গাটিতে আসলে আপনি কতখানি সমর্থন করেন এই বক্তব্য? ধন্যবাদ। ব্যবসা বান্ধব বাজেটের ফলাফলটা আমরা অতীতেও দেখেছি, এবারও দেখব। এখন আমরা যে আলোচনা করছি নিশ্চয়ই 1 বছরের মধ্যে তার আমরা প্রতিক্রিয়াটা দেখব কীরকম। এই করোনাকালে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 10,050 জন নতুন কোটিপতির জন্ম হয়েছে, তার মধ্যে 114 জন যাদের 50 কোটি টাকার উপরে সম্পদ বেড়েছে। আবার সেই সময় তারা বলছেন 7,52,00,000 আমানতকারী যাদের গড় সঞ্চয়ের পরিমাণ মাত্র 651 টাকা। তাহলে এই যে একটা বিরাট বৈষম্যের দেশে আমরা পরিণত হলাম। আবার করোনায় আমাদের মাথা পিছু আয় গেল কমে, মানে পরিবার পিছু আয় যদি বলেছে যে আমাদের 1,56,00,000 মানুষ কাজ হারিয়েছে, আবার যারা কাজ ফিরে পেয়েছে তাদের অন্তত 20% আয় কমেছে।
কিন্তু সেই সময় আমাদের মাথাপিছু আয় বেড়ে দাঁড়ালো $2,227। $2,227 হলে 5 সদস্যের একটা পরিবারের মান্থলি ইনকাম হওয়ার কথা কিন্তু প্রায় 80,000 টাকা। তা আমাদের কোন শ্রমিকরা মাসে 80,000 টাকা ইনকাম করে? তাহলে দেখুন, একদল মানুষের হাতে এত পরিমাণ টাকা জমছে এবং আর এক দলের পরিমাণ হাতে এত কম টাকা, কিন্তু গড় করলে সেটা এত হয়ে যাচ্ছে। তার মানে বৈষম্যটা বেড়েছে, যে কারণে গিনি সহগ বলে যেটা মানে বৈষম্য পরিমাপের বিষয় বলা হয়, যেটা যখন বলা হয় 0.5 হলে চরম অসমতা বিরাজ করে, আমাদের এখানে এখন 0.6-এ চলে আসছে এটা। তাহলে এই যে অসমতাটা বেড়েছে, এটা আমাদের মুক্তিযুদ্ধের একদম আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিরুদ্ধে। আবার আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সঙ্গে ব্যবসার কথাটা যুক্তই ছিল না। মুক্তিযুদ্ধে ছিল যে আমাদের মানে যদি সম্পত্তির মালিকানা বলি কিংবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রীয় খাতটার কথা ছিল প্রাধান্যে, তারপরে ছিল বেসরকারি খাত, তারপরে ছিল সমবায় খাত। তা আমাদের এখন তো রাষ্ট্রীয় খাত প্রায় নাই হয়ে গেল, বেসরকারি খাতটা প্রাধান্যে চলে আসছে। করোনার সময় মানুষের যে দুর্দশা, কোনো ব্যবসায়ীরা কি সহযোগিতার হাত বাড়াতে পেরেছেন? শেষ পর্যন্ত কিন্তু হাত বাড়িয়েছে সরকার। সরকার কার টাকায়? জনগণের ট্যাক্সের টাকায়। এই ট্যাক্স কারা দিয়েছেন? মোবাইলে যারা কথা বলতে গেলে 100 টাকায় 33 টাকা 25 পয়সা দিচ্ছেন, সেখান থেকে তো সরকারের টাকাটা আসে। 1 কেজি চিনিতে 25 টাকা যে রাজস্ব এবং অন্যান্য শুল্ক আসে, কিংবা 1 লিটার সয়াবিন তেলে যে 26 টাকার মতো আসে, এখান থেকে তো রাষ্ট্র টাকাটা দেয়। কিন্তু যারা এত এত টাকা পয়সা রোজগার করলেন, যাদের ব্যাংক উপচে পড়লো টাকায়, তারা কই মানুষের পাশে তো দাঁড়ালেন না, বরঞ্চ তারা কত কম সুদে ঋণ নেওয়া যায় কিংবা বিনা সুদে ঋণ নিয়ে ওই ঋণটাকে আবার প্রণোদনা বানানো যায়, সেই চেষ্টাটাই করেছেন। সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে এবার শুরু করি। যে যেটি আমরা বলছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাত হচ্ছে স্বাস্থ্য খাত, এবং এই স্বাস্থ্য খাতের কথায় আপনাদের বক্তব্যে উঠে এসেছে যে আসলে যে পরিমাণ টাকা আসলে অর্থ বরাদ্দ রাখা হয়, দেখা যাচ্ছে যে একটা বিশাল অংশ আসলে খরচ হয় না। এমনকি গবেষণার জন্যও স্বাস্থ্য খাতে অনেক টাকা ছিল যেটি গতবার খরচ হয়নি। তো এবারও আসলে স্বাস্থ্য খাতে অনেক টাকা রাখা হয়েছে, কিন্তু বাস্তবায়নটাই হচ্ছে একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া টিকাদানের যে বিষয়টি, সেটি যে হারে দেখানো হচ্ছে টিকা দেয়া হবে, সেভাবে যদি আমরা টিকা দিতে চাই তাহলে আসলে অনেক বছর লেগে যাবে বলে মনে করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে আসলে আপনার মতামত যদি একটু বলতেন। যতখানি উত্তরের সময়টুকু ততটুকু আমি পাবো না। না, পাবেন, আপনি বলেন, আমি শুনছি। দেওয়ার চেষ্টা করছি। এগুলো আমাদের বিবেচনায় রাখতেও হয়। কল্যাণ রাষ্ট্রের একটা চরিত্র আছে, সেই চরিত্রতে কতখানি কল্যাণ রাষ্ট্রের জন্য বর্তমান সরকার কাজ করছে, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার, মানুষ কিভাবে তা গ্রহণ করছে। আর আমরা ব্যাখ্যা যাই করি না, কারণ রাজুজ্জামান ভাইরা ব্যাখ্যা যেভাবে করবে আমি তো সেভাবে ব্যাখ্যা করব না, বাস্তবতা সেটাই। এই যে আপনি যে কথাটি আমি এখনও বলি, যে বাংলাদেশের সবচেয়ে বড় ত্রুটি যে জায়গাটি, যে আমরা এখনো পর্যন্ত রাজস্ব আদায়ে আমরা কর ব্যবস্থাপনাকে সমৃদ্ধ করতে পারিনি। এখন যদি ইউনিয়ন পর্যায়ে যান কিংবা উপজেলা পর্যায়ে তো বটেই, দেখবেন যে অবকাঠামো এত বেড়েছে, সন্ধ্যার পরে যানজট হয় প্রায় অনেক থানা শহরে, অথচ সব মিলে 25,43,000 মানুষ কর দিয়েছে গত বছর অর্থ বছরে। তার মানে আপনি প্রত্যক্ষ কর বাদ দিয়ে পরোক্ষ করের ওপরে আপনার নির্ভরতা রাখতে হয়, এটা ভালো কথা না। এটা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। বিশেষ করে যাদের কর দেওয়ার মতন সক্ষমতা আছে তাদের এই জালের মধ্যে আনতে হবে। মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এইবার সেই জাল সম্প্রসারিত করবেন। আমি আর একটা ব্যাপার বলি, অনেকগুলো কথা বলা হয় তো ঘাটতি বাজেট, ঘাটতি সমস্যা। হ্যাঁ, পৃথিবীতে যে কটি উন্নত রাষ্ট্র আছে, আপনি যুক্তরাজ্যের রিপোর্ট যদি নেন, 16.83% হচ্ছে ঘাটতি বাজেট গতবার। যুক্তরাজ্যেরও 12.14%, ভারতে 9.14%। আপনি ঘাটতি বাজেট, উদ্বৃত্ত বাজেট এই নিয়ে আলাপটা না করে বাজেট বাস্তবায়নটা কতটা করতে পেরেছে, এটা খুবই দেখার বিষয়। আপনি দেখেন, এই যে আমরা বলছি স্বাস্থ্য খাতের যে ব্যাপার, স্বাস্থ্য খাতের এই বিষয়গুলো মানুষের সামনে এসেছে। গণমাধ্যমের এই বারবারন্তর সময়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বারবারন্তের সময় এই বিষয়গুলো মানুষের সামনে উন্মোচিত হয়েছে। কতটা সত্য যাচাই করার সুযোগ কিন্তু খুব বেশি থাকে না অনেক সময়, কিন্তু বাস্তবতা এই, যেখানে দক্ষতার সাথে বাস্তবায়ন করা যায়নি। কিন্তু আবারও ঠিক, এইরকম মহামারী তার কখনো মোকাবেলা করেনি বাংলাদেশ গত 100 বছরে। স্বাভাবিক কারণে অনেক অনভিজ্ঞতা জায়গা ছিল, প্রথম ধাপে অনেক কিছু অভিজ্ঞতা ছিল না। এখন করোনাকালের বাজেটটি কেমন হবে? আপনি যদি বলেন এই বাজেটের ভিতরে 32,000 কোটি টাকার উপরে যদি স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ হয়,
আপনি প্রকৃত অর্থ হিসাব করে দেখবেন ৪৫ থেকে ৫০,০০০ কোটি টাকার স্বাস্থ্য খাতে। এ কারণে অন্য অন্য মন্ত্রণালয় কিন্তু স্বাস্থ্য খাতে কিন্তু নানান রকম বরাদ্দ সংযুক্ত হয় এখানে। আর একটি ব্যাপার, বাংলাদেশের যে অগ্রযাত্রার যে ইতিহাসটি, এই ইতিহাসটা আমাদের জানতে হবে। সাইফুর রহমান সাহেব যখন বাজেট দিতেন তার আগে প্যারিস কনসোর্টিয়াম বোর্ডে যেতেন। তিনি যাওয়ার পরে ওখান থেকে উনি দেন দরবার করতেন, আকুতি মিকুতি করতেন, তারপরে কে কত কিছু দেয় সেটা নিয়ে এসে বাংলাদেশে ফিরে এসে তিনি তখন বিমানবন্দরে সাংবাদিকদের বলতেন এই খাতে আমাদের কথা হয়েছে। তা আজকের বাজেট কিন্তু সেই অবস্থায় নাই। আজকে কল্যাণ রাষ্ট্রের কথা যেটা আমরা বলি, আপনি দেখেন 2019-2020 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতের রপ্তানির পরিমাণ $125 বিলিয়ন, যা আগের বছর তুলনায় 42.91% বেশি। আর একটা শুনলে অনেকে দর্শক খুশি হবেন, বাংলাদেশে এখন রপ্তানির কম্পাউন্ড বার্ষিক প্রবৃদ্ধি প্রায় 8.6%, যেটা ভারতের চেয়ে 0.9% বেশি এবং বৈশ্বিক প্রেক্ষাপটের 0.4% বেশি। তো এরকম একটা জায়গায় যখন বাংলাদেশ এগিয়ে যায়, আপনি দেখবেন আমরা যখন মধ্যম আয়ের দেশের যখন এই জায়গায় পৌঁছে গেলাম, তখন বলা হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক। অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক কিন্তু বাংলাদেশে যে আপনি যে জাতিসংঘের হিসাব অনুযায়ী সেখানে কিন্তু আমাদের অবস্থান খুবই স্পষ্ট। মাথাপিছু আয় এটা একেবারেই গুরুত্ব দিতে চায় না। যখন মাথাপিছু আয় খুবই কম ছিল তখন এক ধরনের কথা বলা হতো, এখন পণ্ডিত জন্য নানান কথা বলছেন, মাথাপিছু আয় কোনো বিষয় না। তাহলে মধ্যম আয়ের দেশের যে 3টি শর্ত, তার মাথাপিছু আয় একটা অন্যতম শর্ত, সেটাতে এখন বাংলাদেশে ভারতের চেয়ে $280 বেশি মাথাপিছু। তা আমি এই অগ্রযাত্রাকে দেখব না। এবং শেষ করছি যে কথাটি, আমাদের যে সামাজিক নিরাপত্তা খাত, যে কথা নিয়ে আলাপ শুরু হয়েছিল আমাদের সবার আলোচনাতেই, সেটা 2008-2009 অর্থ বছরে যখন মাননীয় প্রধানমন্ত্রী এই সামাজিক নিরাপত্তা খাতকে খুব বেশি সমৃদ্ধ করলেন, তখন থেকে 2020 এবং 2021 অর্থ বছর পর্যন্ত 7 গুণ বৃদ্ধি পেয়ে 95,000 কোটি টাকা হয়েছিল। এবছর 1 কোটি যে 7 লক্ষ যে 1000 কোটি টাকার 614 কোটি টাকার যে হিসাব এসেছে, এগুলোর মধ্যে আপনি ঠিক 26,000 কোটি টাকা পেনশনের টাকা আছে, থাকবে। কিন্তু এই হিসাবে আপনি চিন্তা করে দেখুন কৃষি খাতের যে অগ্রগতির জায়গা, গত 12 বছরে টানা 9,000 কোটি টাকার মতন গড়ে শুধু খারে ভর্তুকি দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ সুভাষ সিংহ। আমরা আবারও আসবো আপনার কাছে। অনেক অগ্রগতির কথা শুনছিলাম ব্যারিস্টার রুমিন, অনেক ইতিবাচক কথা তিনি বলছেন এবারে বাজেটে, কিন্তু একই সাথে আমরা এটাও জানি যে সরকারের কাছে নতুন দরিদ্রদের কোনো পূর্ণাঙ্গ হিসেব নেই। তাদেরকে আসলে বাজেটে যে তাদেরকে যোগ করা হলো না, যারা 2.5 কোটির মতো একটি বিভিন্ন হিসেবে দেখা গেছে নতুন দরিদ্র হয়েছে, তারা আসলে কি পেল এই বাজেট থেকে? দেখুন, আমাদের করোনার আগে দারিদ্র্যসীমার নিচে ছিল সরকারি হিসেবে 20.5%। এটাকে যদি 17 কোটি মানুষের দেশ ধরেন, সংখ্যায় দাঁড়াচ্ছে 3.5 কোটির কাছাকাছি। সানেমের রিপোর্ট বলছে, যেটা অর্থমন্ত্রী অস্বীকার করছেন, সানেমের রিপোর্ট বলছে করোনার পরে এই দরিদ্রসীমার নিচে গেছে 42%। সংখ্যায় হিসাব করলে 7 কোটির মতো মানুষ এখন দরিদ্রসীমার নিচে আছে। এ গেল করোনা কালের কথা। করোনার আগে বিবিএস কি বলছে আসেন দেখি। এটা 2019 সালে, রিপোর্টটা প্রকাশিত হয়েছে 20 সালের ডিসেম্বরে, কিন্তু রিপোর্টটি তৈরি করা হয়েছে 2019 সালের ডিসেম্বরে। সেখানে বলছে শহর অঞ্চলে 8% দরিদ্র পরিবার না খেয়ে ঘুমাতে যায়। বলছে শহরের 12% দরিদ্র পরিবারের ঘরে খাবার নাই। শহরের 21% বেশি দরিদ্র পরিবারে পর্যাপ্ত খাবার নাই। সারাদিনে এক বেলা খেতে পায়নি 3% শহুরে দরিদ্র পরিবার। 7% পরিবারে কম পরিমাণে খাবার খাচ্ছে। অথচ 19-20 অর্থ বছরে 2,36,00,000 টন চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে 3,51,00,000 টন খাদ্যশস্য। তার মানে খাদ্যশস্য উৎপাদনে কিন্তু কোনো ঘাটতি নাই। প্রবলেম হচ্ছে ডিস্ট্রিবিউশনে, যে কথা অমর্ত্য সেন বলছেন, যে উৎপাদনের অভাবে কিন্তু কখনো দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় বিতরণের সমস্যায়, দুর্ভিক্ষ হয় যখন তথ্যের ঘাটতি থাকে। এবং বাংলাদেশের তথ্যের ঘাটতি এবং তথ্যর উপরে কি পরিমাণ নজরদারি করা হয় সেটা অতি সম্প্রতি আবারও সিপিডি বলছে, আপনার ইফতেখারুজ্জামান সাহেব বলছিলেন যে টিআইবি বলছিলেন যে দুর্নীতির তথ্য চাপা দেওয়ার ব্যাপারে সরকারের তৎপরতা ভীষণ রকম, সরকারকে খুব তৎপর আমরা দেখি। এখন আসেনি যে ব্যবসা বান্ধব অথবা ব্যবসায়ী বান্ধব, যেটাই আপনি বলেন না কেন,
আপনি যদি করোনাকালের প্রণোদনা প্যাকেজ একটু দেখেন, সরকার তো এটাও খুব গলা ফুলিয়ে বলেছে, প্রণোদনা প্যাকেজে 1.1 লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। প্যাকেজ 23টির মধ্যে সত্যিকার অর্থে দরিদ্র লোকের জন্য নিঃশর্ত দান হচ্ছে মাত্র 7টি প্যাকেজে, আর বাকি সবগুলোই কিন্তু লোন। এই লোন মধ্যেও কিন্তু বড় কোম্পানি বা শিল্পখাত, বড় শিল্পখাতগুলোতে গেছে 40,000 কোটি টাকা, এসএমই খাতে গেছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গেছে 20,000 কোটি টাকা। প্রথমে বড় শিল্পকে 30,000 দিয়েছিল, পরে আবার 10,000 কোটি টাকা বাড়িয়ে দিয়েছে। এছাড়া তো গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য 5,000 কোটি টাকা দেয়াই হয়েছে, যাতে তাদের বেতন ভাতাগুলো তারা পরিশোধ করতে পারে। কথা হচ্ছে যে আবার এই ডিসবার্সমেন্ট যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে বড় খাতে ডিসবার্সমেন্ট সবচেয়ে বেশি, প্রায় 70-75% ডিসবার্স করে দিয়েছে লোন। কিন্তু ছোট যে কোম্পানিগুলো আছে, একদম মাঝারি এবং ছোট ক্ষুদ্র কুটির, সেখানে দেখা যাচ্ছে যে 10% থেকে শুরু করে 40%-এর মধ্যে ওঠানামা করছে। এটা ব্যাংকের সাথে আপনার পার্সোনাল রিলেশনশিপের উপর নির্ভর করছে ডিসবার্স কীরকম হবে। তো এই যে এই ক্ষেত্রেও বৈষম্য, প্রণোদনা পাবার ক্ষেত্রেও বৈষম্য, প্রণোদনা বিতরণের মধ্যে বৈষম্য, লোন পাবার ক্ষেত্রে বৈষম্য, লোনের সংখ্যার মধ্যে বৈষম্য এবং লোন ডিসবার্সমেন্টের মধ্যে বৈষম্য, সর্বত্র আপনি দেখবেন বৈষম্য। একেবারে প্রান্তিক মানুষের হাতে গত বছর 2,500 টাকা করে দেবার একটা কর্মসূচি সরকার নিয়েছিল। প্রথমে কথা ছিল 50 লক্ষ মানুষের হাতে এটা দেয়া হবে। যখন এই তালিকা ঘোষণা করা হলো, দেখা গেল যে 14 লক্ষই ভুয়া অ্যাকাউন্ট, মানে একই লোকের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে 10 জন, 15 জন, 20 জন, 25 জন, 100 জনের নামে। তখন কি হলো, পুরো প্রকল্পটা বন্ধ করে আবার 35 লক্ষ লোকের হাতে 2,500 টাকা। এখন আপনি আমাকে বলেন, 5 সদস্যের একটা পরিবার আজকের দিনে 2,500 টাকায় তারা কয়দিন চলতে পারবে? অথচ লকডাউন কিন্তু চলেছে 3 মাস গত বছর, তারপরে থেমে থেমে বেশ কয়েকবার কঠোর বিধিনিষেধ, লকডাউন, হালকা লকডাউন, গাঢ় লকডাউন, সব রকম চলেছে আমরা দেখেছি। তো এই বছরও আমরা দেখলাম 35 লাখ লোকের মধ্যে 2,500 টাকা। কথা হচ্ছে যে নতুন দরিদ্র হয়েছে 42%, অর্থাৎ প্রায় 7 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে হিসাব বলছে, আর আপনি দিচ্ছেন মাত্র 35 লক্ষ লোকের হাতে, তাও আবার 2,500 টাকা। তো একে তো টাকা অতি অপ্রতুল, তার উপর দরিদ্রের সংখ্যার তুলনায় যাদের হাতে টাকাটা পৌঁছাচ্ছে সেটাও অতি অপ্রতুল। তো এই ধরনের বাজেট বা এই ধরনের যে সিদ্ধান্তগুলো সরকারের, সেটাকে আমি ভীষণ রকম বৈষম্যমূলক না বলে তার কিছু বলবার নেই। যে প্রশ্নটি আপনি দাদাকে করেছেন, উনি খুবই চমৎকারভাবে এড়িয়ে গেছেন যে টিকার ব্যাপারে এবং স্বাস্থ্য খাতের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী নিজেই কিছুদিন আগে বলেছেন যে আমাদের জিডিপির মাত্র 0.9% স্বাস্থ্য খাতে বরাদ্দ, এবং এত অপ্রতুল বরাদ্দের যে মাসুল সেটা এখন আমাদেরকে দিতে হচ্ছে। এরপরেও কিন্তু এবছর স্বাস্থ্য খাতে আমরা কোনো বড় রকম পরিবর্তন দেখিনি। আর যেই বরাদ্দ দেয়া হয়েছে, আমাদের স্বাস্থ্য খাতে যেটুকু বরাদ্দ দেওয়া হয়েছে সেটার মাত্র 25% তারা ব্যয় করতে পেরেছে, অর্থাৎ 75% অব্যবহৃতই থেকে গেছে। তো স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, তাদের প্রত্যেকের সক্ষমতা, দক্ষতা, ব্যবস্থাপনা নিয়ে তো একটা বিরাট প্রশ্ন আছে, তাই না? না হলে এই করোনা কালেও যেটুকু আপনার প্রতি বরাদ্দ দেওয়া আছে তার 25% বেশি আপনি খরচই করতে পারছেন না, যদিও সম্পূরক বাজেটে আবার নতুন করে তারা অর্থ বরাদ্দ চেয়েছে, কিন্তু যেটুকু গত বছর বরাদ্দ ছিল সেটুকু তারা খরচ করতে পারেনি। আসেন টিকা নিয়ে, আমরা শুনলাম যে ভারত থেকে টিকা আনা হবে। পররাষ্ট্রমন্ত্রী বললেন একটি বিশেষ কোম্পানি বেক্সিমকোর চাপেই চীন এবং রাশিয়ার সঙ্গে টিকার চুক্তি করা সম্ভব হয়নি সরকারের পক্ষে। সব ডিম এক ঝুড়িতে রাখা হয়েছে, এবং তার ফল আমরা দেখলাম যে 6 মাসে 3 কোটি ডোজ দেওয়ার কথা ছিল, তার মধ্যে মাত্র 50 লক্ষ ডোজ টিকা বাংলাদেশে এসছে ভারত থেকে, আর উপহার স্বরূপ 20 লক্ষ, মোট 70 লক্ষ ডোজ। এখন কথা হচ্ছে টাকা তো আপনি অলরেডি পে করে দিয়েছেন, টাকা দিয়ে দেওয়া হয়েছে। বেক্সিমকো অলরেডি 38 কোটি টাকা লাভও করে ফেলেছে, এবং যেহেতু অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে, বেক্সিমকোর 231 কোটি টাকা লাভ হয়তো বেক্সিমকো পুরাটা নিয়েও নেবে, কিন্তু আমাদের তো টিকা পাওয়া অনিশ্চিত হয়ে গেল। আপনি বলছেন প্রতি মাসে 25 লক্ষ মানুষকে টিকার আওতায় আনবেন, আপনার হিসাব আছে দেশে মানুষ কত? 17 কোটি মানুষ ধরলে আপনি যদি হার্ড ইমিউনিটি তৈরি করতে চান, 80% মানুষকে টিকার আওতায় আনতে হবে। 80% মানে হচ্ছে 13 কোটি মানুষ। প্রতি মাসে আপনি যদি 25 লক্ষ টিকা দেন, 13 কোটি মানুষকে টিকার আওতায় আনতে আপনার লাগবে 6 বছর। তো 6 থেকে 7 বছর পরে আপনি কোথায় আছেন? করোনা কোথায় আছে? সরকার কোথায় আছে? টিকা কোথায় আছে? ভাই, এই প্রসঙ্গে জনাব সেলিম আহমদ, আপনাকে একটু এই জায়গায় একটু সংযুক্ত করতে চাইছি, যেটি ব্যারিস্টার রুমিন বলছিলেন যে স্বাস্থ্য খাতের বিভিন্ন যে অভিযোগ আমরা শুনে এসেছি, যে টাকাগুলো বরাদ্দ হয়েছে সেগুলো খরচ হচ্ছে না। টিকার যে পরিসংখ্যাটি উনি দিলেন যে সেই হারে টিকা দিতে গেলে আমাদের 6 থেকে 7 বছর লেগে যাবে, এই জায়গাটি থেকে আপনার কি মনে হয় যে স্বাস্থ্য খাতে আরেকটু গুছিয়ে চিন্তা করে কি বাজেট পেশ করা দরকার ছিল বলে কি আপনি মনে করেন?
বাংলাদেশের স্বাস্থ্য খাত অবশ্যই সবসময় আমাদের জনকল্যাণের জন্য যেটা করা উচিত আমি মনে করি সেটা কখনোই হয় নাই। বিশেষ করে আপনারা দেখবেন যে আমাদের যে ছোট ছোট শহরগুলিতে যে সেবা দেওয়া হয়, শুধু সরকারি না বেসরকারি গুলিও যে আছে হাসপাতালগুলি, অত্যন্ত নিম্নমানের এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত অনৈতিক ভাবে করা হয়। তো সেই জায়গাটায় আমি মনে করি যে আমাদের একটা অসমতা বলেন, দুর্নীতি বলেন বা মনিটরিং বলেন, সেই জায়গায় অবশ্যই দুর্বলতা আছে। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আর আর দৈন্যতা বলেন, দুর্নীতি বলেন, অক্ষমতা বলেন, যেটাই বলেন, সেটা একেবারেই পরিকল্পিতভাবে হয়নি। আমরা নিজেরাও সাংসদ হিসেবে অনেক সময় অসহায়ত্ব বোধ দেখি। স্বাস্থ্য খাতে দেখা যায় যে আমি জানি না এটা আইনের মধ্যেও আছে কিনা, যে দেখা যায় যে এটা তো হওয়া উচিত না, কারণ সরকারি অফিসের ডাক্তাররা যা টিএচএলরা থাকে তারা কিন্তু ওই 1টা পর্যন্ত কাজ করে, কারোর পরে প্রাইভেট, সব প্রাইভেট। আপনার যত ডাক্তার আছেন এটা একটা সার্টিফিকেটের মতো, চাকরি করাটা হচ্ছে ওদের সার্টিফিকেট। এখানে তারা কোনো সেবা দিবে না, তারা বাইরে যায় কাজ করবে। সুতরাং বেসিক জায়গাটাই কিন্তু এটা সেবা দেওয়ার জায়গা, তো বেসিক জায়গাটাই আমাদের ভুল। আর সেটা আরেকটা হচ্ছে যে এখানে যে অর্থ রাখা হয় আমি মনে করি সেটাই অপ্রতুল, আবার সেই জায়গায় সেটা পুরোটা খরচ হয় না, তাহলে বোঝা যায় যে এই জন্যই আমাদের সেবার মানগুলি নেমে যাচ্ছে। তো এটা অবশ্যই অনেক বেশি নজরদারি করা উচিত, এবং নজরদারি না করলে বা না করার কারণে যে আমাদের অনেক জায়গায় যে আমরা পিছিয়ে গেছি, বা প্রথম দিকে করোনার সময় যে আমাদের কিছু কিছু যে দুর্নীতি বা আমরা যেসব কেলেঙ্কারি বলতে পারি হয়েছিল, সাবরিনা শাহের যেসব গুলি, সেগুলোর জন্য তো নিশ্চয়ই স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বড় দায়িত্ব পালন করবে। আমি যেটা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখুন করোনার টিকার ব্যাপারে যখন অনেকেই টিকা পর্যন্ত নিতেও চায় নাই, আমাদের যে বন্ধুরা এখানে আছেন তাদের দলেরও অনেকে এখানে কোভিড মানে ইনজেকশন নিলে এই হতে পারে ওই হতে পারে, নানান রকম কিন্তু অপপ্রচারও কিন্তু করা হয়েছিল। তো উনি কিন্তু অনেক আগের থেকে এই কোভিডের জন্য অ্যাডভান্স দিয়ে দিয়েছিল। যেটা প্রবলেম হয়েছে যে ভারতে কোভিডের অনেক বেশি বেড়ে যাওয়াতে এই ভ্যাকসিনটা আমরা ঠিক মতন পাই না। এটা কিন্তু আমেরিকাও করেছে, আপনি জানেন যে আমেরিকার ফাইজার আর যে কানাডা বা অন্যান্য দেশে পাঠানোর কথা ছিল তারাও কিন্তু বন্ধ করে দিয়েছিল রপ্তানিটা। সুতরাং যা ওই দেশের যে ক্রাইসিসটা আসবে এটা তো কেউ ভাবে নাই, তবে ডেফিনেটলি আমাদের অপশনস গুলি রাখা উচিত ছিল, কারণ কখনোই একটা দ্বার খোলা রাখতে হয় না, অনেকগুলি অপশনস আমাদের ছিল, অনেকগুলি চয়েস ছিল। তো সেই চয়েসটা আমরা করি নাই। কিন্তু আমি মনে করি যে যেই ডাটাটা দিল যে 25 লক্ষ টাকা, হ্যাঁ এটা বলা হয়েছে বলেই ডাটাটা উনি দিল, তা আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এটা করবে না। আমি যেটা বিশ্বাস করি যে আগামী বছরের মধ্যে আমাদের বাংলাদেশে সকলেই কোভিড যে ভ্যাকসিনটা সেটা পেয়ে যাবে। এবং অনেক ধন্যবাদ জনাব সেলিম আহমদ। আমরাও আশা করছি, কিন্তু সেটা আসলে বাস্তবায়নের জায়গাটি নিয়ে আমরা আসলে কথা বলছি। আমরা বলছি যে অনেক জায়গায় আরো বেশি বরাদ্দ দরকার ছিল, অনেক জায়গায় বলেছি যে বরাদ্দ আছে কিন্তু ব্যয় হয়নি, গত বছর অনেক কথাই আসছে। এখানে একটি জায়গা আমি একটু বলতে চাই যে এখানে একটি পরিসংখ্যানে আছে যে আগামী অর্থ বছরে এখানে এডিপিতে মোট 596টি নতুন প্রকল্প ঢোকানো হয়েছে। যেমন আমি একটি উদাহরণ দিই, সরকারি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, বাংলো ও সার্কিট হাউস নির্মাণ, বাঘ সংরক্ষণ। এই বিষয়ে বলা হয়েছে যে করোনাকালে প্রশিক্ষণ কেন্দ্র, নতুন নতুন ভবন নির্মাণ কতটা জরুরি ছিল। এই অপ্রয়োজনীয় জায়গাগুলোতে বরাদ্দ না দিয়ে আমরা কি স্বাস্থ্য, শিক্ষা, সাংস্কৃতিক জায়গা, যেটি নিয়ে আমরা একদমই কথা বলিনি আজকে, এই জায়গাগুলোতে আমরা আরেকটু ফোকাস করতে পারতাম কিনা? অবশ্যই পারতাম। এই জন্য বলছি যে বাজেটের নজরটা কার দিকে, ব্যবসার দিকে, ব্যবসায়ীদের দিকে, নাকি জনগণের দিকে? জনগণের দিকে হলে তাহলে একরকম কথা হবে। যেমন ধরুন আমাদের এই সম্পূরক বাজেটের সময় দেখলাম যে 19টা খাতে, 19টা মন্ত্রণালয়ে যা বরাদ্দ ছিল তার চেয়ে তারা বেশি খরচ করেছে। আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতন জায়গায় যেখানে বরাদ্দ যা দেওয়া হয়েছে সেখানে 7,500 কোটি টাকা তার খরচই করেনি। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে স্বাস্থ্য খাতে মাথাপিছু বরাদ্দ আমাদের বাংলাদেশে সবচেয়ে কম,
কিন্তু বাংলাদেশে বালিশের এবং পর্দার দাম দক্ষিণ পূর্ব এশিয়া তো বটেই, মানে গোটা পৃথিবীর মধ্যেই বোধহয় সবচেয়ে বেশি। ফলে স্বাস্থ্যের কেনাকাটাটা কোথায় হয়, কোথায় কেনে এবং কাকে কাটে, এটা আমরা তো দেখেছি। এবারও দেখুন, আচ্ছা আমাদের এই করোনাকালীন সময়ে সামরিক প্রতিরক্ষার জন্য কি ৩,৭৭৫ কোটি টাকা বাড়তি বরাদ্দ করা দরকার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ২,০০০ কোটি টাকার উপরে বেশি বরাদ্দ দরকার? নাকি এই সময় আমাদের কোন খাতটাতে দরকার? দেখুন, কৃষি আমাদেরকে বাঁচিয়ে রাখছে। গত ৫ বছর ধরে কৃষিতে ভর্তুকি ওই ৯,৫০০ কোটি টাকাই আছে, ওটা আর বাড়ছে না। কিংবা স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ওই ১% এবং গতবারের তুলনায় যদি জিডিপি অনুপাত ধরে আমরা ৩০ লক্ষ কোটি টাকার জিডিপি, সেই অনুপাতে কিন্তু গতবারের তুলনায় এবারের স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে, শিক্ষা খাতে বরাদ্দ কমেছে। এবং আমাদের ৪.৫ কোটি ছাত্রছাত্রী, ২০ লক্ষের উপরে শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা কী জীবনটা যাপন করছেন, তাদেরকে কিভাবে আমরা পরবর্তীতে স্বাভাবিক জীবনের ধারায় ফিরিয়ে নিয়ে আসব, সে ব্যাপারে পরিকল্পনা নেই। আমাদের ২২ লক্ষ শ্রমশক্তি প্রতি বছর কাজের বাজারে আসেন, তাদেরকে কিভাবে কর্মসংস্থান নিয়োগ করা হবে কোনো লক্ষ্য নাই। বলা হয়েছে আইটি সেক্টরে 10 লক্ষ কর্মসংস্থান হবে, তা আইটি সেক্টরের কাজটা কোথা থেকে আসবে? ইউরোপ আমেরিকাতে কাজ না করালে আমাদের আইটি সেক্টরের কাজ কী হবে এদের? ফলে এগুলো দেখতে হবে যে আমাদের বাজেটটাকে এমনভাবে করতে হবে, বাজেট কিংবা আমাদের জিডিপি দুটোই যখন আলোচনা করি তখন আমাদের আভ্যন্তরীণ বাজারটাকে আমরা কতখানি শক্তিশালী করতে পারি। সুভাষদা একটা দারুণ কথা বলেছেন যে ভারতে আমরা ১০০ কোটি ডলারের উপরে জিনিস রপ্তানি করেছি, কিন্তু ভারত থেকে যে ৫,০০০ কোটি টাকার উপরে ডলার, মানে ৫,০০০ কোটি টাকার ডলারের মতো আমরা যে আমদানি করেছি, বাণিজ্য ঘাটতি যে ভারতের সঙ্গে আমাদের ব্যাপক, এটা দূর করার উপায়টা কি? দুটো উপায় আছে। হয় ভারতে যে জিনিসটা ভারত থেকে আমদানি করে সেটা নিজের দেশে তৈরি করতে হবে, অথবা অপ্রয়োজনীয় আমদানিটা বন্ধ করতে হবে। ওই যে আপনি শুরুতে যেটা বলেছেন যে অপ্রয়োজনীয় বিদেশ সফর, কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রে যে বরাদ্দটা হয় তার শতকরা ৭০% হয় অবকাঠামো, মানে হাসপাতাল নির্মাণে, ওষুধ কেনার জন্য কিন্তু টাকা নাই। আমরা এই জন্য দেখেছি যে আমাদের এখানে আউট অফ পকেট, মানে একজন রুগী তার নিজের পকেট থেকে কত টাকা খরচ করেন ৭৩ টাকার উপরে, আর সরকার সেখানে দেয় ২৬ টাকা তাকে। এটা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে আমাদের এখানে কম সরকারি বরাদ্দ। এমনকি নেপালের চেয়েও আমরা পিছিয়ে আছি, শুধু আফগানিস্তানের চেয়ে হয়তো আমরা একটু এগিয়ে আছি। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমাদের কি সেই সক্ষমতা নাই, নাকি সেই সদিচ্ছাটা নাই। সক্ষমতার কথা যদি চিন্তা করি, আমাদের কিন্তু সেই সক্ষমতাটা আছে, সক্ষমতাটাকে সঠিক ব্যবহার কি হচ্ছে? বাজেটের মধ্যে দিয়ে এটা আমরা দেখতে চেয়েছিলাম। বাজেটে আমাদের কৃষিটাকে আমরা দেখতে চেয়েছিলাম, শিক্ষা এবং স্বাস্থ্য, এই 3টা খাতকে আমাদের করোনা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশকে যে কোনো বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে গেলে ভবিষ্যতের শিক্ষা, মানে যদি দক্ষ জনশক্তির কথা ভাবি তাহলে শিক্ষাকে দেখতে হবে, বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে কৃষিটাকে দেখতে হবে, একটা সুস্থ সবল জাতি হিসেবে গড়ে উঠতে গেলে আমাদের চিকিৎসাকে রাখতে হবে। বলা হয়েছে যে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে করোনার সময় গোটা পৃথিবীব্যাপী এই প্রবণতাটা তৈরি হয়েছে, শুধু চিকিৎসা করতে গিয়ে অনেকে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। বাংলাদেশেও সেটার কিন্তু পরিমাণ একেবারে কম নয়। এবং এখানে একটা জিনিস দেখিয়েছে যে সরকারি হাসপাতালে যা ব্যয় হয় বেসরকারি হাসপাতালে তার দ্বিগুণেরও বেশি ব্যয় হয়। এবং এই বাজেটে বলা হয়েছে যে বেসরকারি হাসপাতাল করলে 10 বছর তাকে কোনো কর দিতে হবে না। তার মানে বেসরকারি হাসপাতালটাকে আরও উৎসাহিত করা হচ্ছে, সরকারি দায়িত্বটাকে অবহেলা করা হচ্ছে। অনেক ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। আমরা অনেকগুলো বিষয় আসলে চলে এসেছে, তারপর ছোট্ট করে একটু ব্যারিস্টার রুমিন আপনার কাছে আসতে চাই যে শিক্ষার জায়গাটি, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে শিক্ষা প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত সুবিধা দেয়া, শিক্ষার্থীদেরকে ডিজিটাল যন্ত্র তাদের হাতে তুলে দেওয়া, এবং শহরের শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল ব্যবহারের ক্ষেত্রে যে বৈষম্য, এই জায়গাগুলো কতখানি উঠে এসেছে আমাদের এবারের বাজেটে? দেখুন, আপনি শিক্ষা বলেন, আপনি স্বাস্থ্য বলেন, আপনি সামাজিক সুরক্ষা বলেন, আপনি ব্যবসা বলেন, প্রতিটি ক্ষেত্রে বৈষম্য প্রকট। আসলে এটা হবে বিকজ হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য গভর্নমেন্টের চরিত্রই নির্ধারণ করবে বাজেট কীরকম হবে। ধরুন আজকেই শিক্ষার ব্যাপারে দেখছিলাম যে যুক্তরাজ্য ভিত্তিক দুটো প্রতিষ্ঠান, কোয়ারেল এবং সাইমন্স QS, এই দুটো প্রতিষ্ঠান মিলে যে এই গবেষণাটি করেছে, তাতে দেখা যাচ্ছে 800 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের বুয়েটও নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় নাই। পাকিস্তানের 8টা আছে, ভারতের 8টা আছে, পাকিস্তানের 3টা আছে, অথচ আমাদের দেশের পাশে পাকিস্তান আর ভারত তাদের এতগুলো করে আছে। 1000-এর নিচে আছে গিয়ে 1000-এর পরে 1200-র মধ্যে আছে নর্থ সাউথ আর ব্র্যাক। তো এই যদি আমাদের শিক্ষার অবস্থা হয়, বারবারই আমরা বলছি যে কথাটা আজকে আলোচনা টেবিল উঠে এসছে, অবকাঠামো নির্মাণে আমাদের উৎসাহ প্রচণ্ড। আমরা একটা হাসপাতাল বানাই 31 কোটি টাকা খরচ করে, করোনাকালের মধ্যে হাসপাতাল আবার ভ্যানিশ হয়ে যায়। আমরা ডিএনসিসি মার্কেটের একটা ফ্লোরকে হাসপাতাল বানাই, বানানোর পর দেখা যায় সেটা এতই ধুলো ধূসরিত হয়ে গেছে, ব্যবহার অযোগ্য, আমরা আরেকটা নতুন হাসপাতাল বানাই। অর্থাৎ প্রকল্প নেওয়ার ব্যাপারে আমাদের যত উৎসাহ, মানব শক্তি বা মানব সম্পদ গঠনে আমাদের সেই উৎসাহটা নাই। না হলে বাংলাদেশে
দক্ষিণ এশিয়ার মধ্যে 10,000 মানুষের মধ্যে ডাক্তারের সংখ্যা সর্বনিম্ন 5.26 বা এরকম, আর নার্সের সংখ্যা আরও কম 3 সামথিং। যেখানে ডাক্তারের দ্বিগুণ নার্স থাকার কথা, সেখানে ডাক্তারের অর্ধেক আছে নার্স। তো ডাক্তারই অপ্রতুল, নার্স আরও অপ্রতুল। এই অপ্রতুল জনশক্তিকে নিয়ে আমরা যখন কাজ করতে যাচ্ছি, তখন দেখেন এই করোনাকালের মধ্যে দুর্নীতি কি বিভৎসভাবে ছড়িয়েছে। আমাদের টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ান নিয়োগের যে পরীক্ষা, প্রথম আলো রিপোর্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেই পরীক্ষার মধ্যে এই করোনাকালেও নিয়োগের এক একজনের নিয়োগের পেছনে 15 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষের লেনদেনের অভিযোগ এসছে, এবং সেই পরীক্ষা বাতিল করা হয়েছে, সেই রিপোর্ট এসছে, এবং তার জেরে স্বাস্থ্য খাতের বিভিন্ন দুর্নীতির জেরে যে রিপোর্ট এসছে, তার জেরে আমরা দেখেছি যে একজন সাংবাদিককে কিভাবে হেনস্থা করা হয়েছে। তো সর্বত্র আপনি এক ধরনের চাপার সংস্কৃতি রাখবেন, আপনি সবকিছু মুখ বন্ধ করে রাখতে চাইবেন, গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে, সেজন্য আপনি আইন ব্যবহার করবেন, আপনি রাষ্ট্রের অন্যান্য সংস্থাকে ব্যবহার করবেন, এমনকি আপনি বিচার বিভাগকে ব্যবহার করবেন। দেখুন ভারতের সাথে আমাদের ডিফারেন্সটা, ভারতে যখন রাজ্যপাল বলছেন যে করোনা নিয়ে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি নেগেটিভ নিউজ হয়, সেটা কিন্তু আমরা আইনের আওতায় তাকে নিয়ে আসবে, এটা রাষ্ট্রবিরোধী। সাথে সাথে ভারতের সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে বলছে যে না, আমাদেরকে জনগণের কথা শুনতে দিন, এবং জনগণ যখন তাদের অভাব অভিযোগ জানাবেন, জনগণ যখন করোনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাটতি নিয়ে কথা বলবেন, এবং তাদের অক্সিজেনের অভাব বলেন, পরীক্ষার অভাব বলেন, কিংবা চিকিৎসা খাতের কোনো ঘাটতি বলেন, সেটা নিয়ে যখন কথা বলবে, সেটা কোনোভাবেই রাষ্ট্রদ্রোহ হতে পারে না, কোনোভাবেই রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে না। সেই কথাগুলো জনগণের বলবার অধিকার আছে, এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো বলছে। অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। তো যখন নির্বাহী বিভাগ কঠোর হচ্ছে, তখন দেখা যাচ্ছে বিচার বিভাগ মানুষের পাশে দাঁড়াচ্ছে। বাংলাদেশে কিন্তু একই রকম একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টে রিট দায়ের করা হয়েছে একটা টাস্ক ফোর্স করবার জন্যে, স্বাস্থ্য খাতের নানা অনিয়ম, দুর্নীতি, এবং একই সঙ্গে বিভিন্ন জেলায় কিভাবে দ্রুত অক্সিজেন পৌঁছানো যায়, হাসপাতালগুলোকে আরও সক্ষম করা যায়, সেই বিষয়ে একটি কমিটি গঠন করবার ব্যাপারে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, না সব ব্যাপারে আমরা বিচার বিভাগ নাক গলাবো না, সরকার তো চেষ্টা করে যাচ্ছে। দেখুন গভর্নমেন্ট আর গভর্নমেন্টের মধ্যে কত পার্থক্য। সেজন্য আমি বলছিলাম যে আপনার সরকারের নেচার যেরকম হবে, আপনি কিন্তু দিনের শেষে জনগণের সেরকমই ব্যবহারটা পাবে। সো যেই দেশের সরকার মনে করবে যে তার জনগণকে কথা বলতে দিতে হবে, যেই দেশের সরকার মনে করবে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষি, এই জায়গাগুলোতে নজর দিতে হবে, অর্থাৎ কল্যাণমুখী রাষ্ট্র বলতে যা বোঝায় সেদিকে নজর দিতে হবে, সেই দিকে বাজেট বরাদ্দ বেশি দিতে হবে, সেই ধরনের মানুষের পাশে গিয়ে বেশি দাঁড়াতে হবে, সেই রাষ্ট্র আসলে সেভাবেই কাজ করবে। যেই রাষ্ট্র ক্রনি ক্যাপিটালিজমকে নার্চার করবে, যেই রাষ্ট্র গুটি কয়েক মানুষ দ্বারা গঠিত হবে, গুটি কয়েক মানুষের সুবিধার জন্য গঠিত হবে, গুটি কয়েক মানুষ দ্বারা গঠিত হবে, তারা তো আসলে গণমানুষের হবার কোনো কারণ নাই। আমরা একটু সুভাষ সিংহ আপনার কাছে যাই। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু সাংস্কৃতিক কর্মী যারা আসলে তাদের একটা বিশাল অংশ, তারা কিন্তু এই করোনা কালে তারা একদমই বেকার হয়ে গিয়েছেন। স্পেশালি থিয়েটার কর্মী বলেন, বা যারা বিভিন্ন গান বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অঙ্গনে জড়িত আছেন, তাদেরকে নিয়ে আসলে সেইভাবে আমি যতটুকু আজকে দেখে এসেছি, সেভাবে গুরুত্বপূর্ণ কোনো তথ্য উঠে আসেনি। কিন্তু সংস্কৃতি তো আসলে আমাদের পুরো দেশের একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা বহন করে। এই জায়গাটিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিশ্চয়ই দু একটি কথা বলবো, সেই সুযোগটুকু আপনি আমাকে দেবেন, কারণ আপনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে, বলে ভালো। তা এই কথাগুলোর উত্তর দেওয়া প্রয়োজন, এবং সব কথার তো আর উত্তর এই সময় হবেও না। সাইফুর রহমান সাহেব বলতেন অভাব থাকা ভালো, তাহলে বিদেশি সাহায্য পাওয়া যায়। এবং যেই সময়কালে বাংলাদেশে মঙ্গা বছরের পর বছর ছিল, যেই রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, সেই দলের রাজনৈতিক দলের চরিত্র নিয়ে এখন আবার অন্য দলের চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে। দুর্ভাগ্যজনক ব্যবস্থা। যাই হোক, কথা তো সবার শুনতেই হবে। সেন্টার ফর বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চ, এটা হচ্ছে বিলেতের একটি সংগঠন, নিশ্চয়ই খেয়াল করে শুনবেন। সেই সংগঠনটি যখন বলে যে 2035 সালে বাংলাদেশ পৃথিবীর 25তম অর্থনৈতিক দেশ হবে, তখন আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের উন্নয়নের গতিধারা কোন দিকে গিয়েছে। আপনি বলছেন বাংলাদেশের তো দেশ দেখেছি আমরা তো নতুন করে আসি নাই। 91 সালে বিএনপি ক্ষমতা এসেছিল, 2001 সালেও এসেছিল। দুটো আমলেই সারের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে, কৃষক গুলি করে হত্যা করা হয়েছে। বিদ্যুতের দাবিতে মানুষ রাস্তায় নেমেছিল, গুলি করে হত্যা করা হয়েছিল। তা সরকারের চরিত্রটা কি বোঝা গিয়েছিল না? এই বাস্তবতাগুলো কিন্তু যারা টেলিভিশন দর্শকরা যারা দেখছেন,
তারা খুবই উপলব্ধি করে। পরিসংখ্যান ব্যুরো নানান তথ্য আনা হয় এবং সেই তথ্যটা ওই যে আংশিক সত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর 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 তথ্য দেওয়া হয়। প্রায় কিন্তু গল্প শুনি বঙ্গবন্ধু শাসনামল খুব খারাপ ছিল, বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি যখন একজনের কথা মনোমুগ্ধ শুনবেন আর একজনের কথা শুনতে দেবেন না, শুনতে দেবেন না, শুনতে আপনার চান না, মুশকিল এখানে। আমি আপনাকে বলি, বলা হয় যে 4টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করা হয়েছিল। প্রশ্ন করি তো তখন পত্রিকা কয়টা ছিল? কথার ধরন দেখে মনে হয় হাজার হাজার পত্রিকা ছিল, ব্যাপারটা তা না। অতএব এই দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। আপনি যেমন আমার কথা শুনতে আপনার খুব বেশি পছন্দ হচ্ছে আবার অপছন্দ হচ্ছে, এটা মাঝখানে জায়গায় দাঁড়িয়ে আছে। বাস্তবতা এই, আপনার এই তথ্যগুলো উপস্থাপন হওয়া খুব জরুরি। এবং যখনই বলা হয় বাংলাদেশে কৃষক, আজকের সময়ে কৃষক যত ভালো অবস্থায় আছে, করোনাকালীন সময়ে প্রথম ধাপে এই যে কৃষি যন্ত্রপাতি 50 থেকে 70% হ্রাসকৃত মূল্যে তারা কম্বাইন হারভেস্টার পেয়েছে, যে কারণে এই করোনাকালীন সময়ে কিন্তু বাম্পার ফলন হয়েছে। এই প্রণোদনা কে দিয়েছে? ওই যে বললেন সরকারের চরিত্র, এই সরকারের চরিত্র হচ্ছে জনমুখী সরকারের চরিত্র। এটা মানতে হবে আপনাকে। আর টিকার ব্যাপারে তো আমি তো ফার্মাসিস্ট, এই প্রশ্নটা আমাকে করা উচিত ছিল। যাই হোক, টিকা প্রকল্পে বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন রকমের করে দিয়েছে, আমরা ইচ্ছে করে পারসেপশন তৈরি করেছি। বলা হয়েছে একাধিক টিকার সন্ধান করা উচিত ছিল। এক কথা শেষ করি, যখন টিকা আমরা ক্রয় করি তখন সারা বিশ্বে কতশো টিকা আবিষ্কৃত হয়েছে। আপনি আমাকে বুঝান কতশো টিকা আবিষ্কৃত হয়েছে। ফাইজার, বায়োনটেক, মডার্না, তারপর অ্যাস্ট্রাজেনেকা, অক্সফোর্ডের টিকা, এই তো প্রথমে টিকা এসেছে। সেই টিকার পরে বলা হচ্ছে একাধিক টিকা এই সাইনোফার্ম কবে অনুমোদিত হয়েছে। অনেক ধন্যবাদ সুভাষ সিংহ। আমরা বুঝতে পেরেছি, আমরা আসলে শেষ করব জনাব সেলিম আহমদকে দিয়ে। আমরা আসলে বাজেট নিয়ে অনেক আলোচনা করছিলাম, আপনার অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য আমরা শুনেছি। শেষ করব ছোট করে, যে আপনার কি মনে হচ্ছে যে বাজেটটি পেশ করা হয়েছে সেটি বাস্তবায়নটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? একটু শুনে আমরা আজকে আসলে শেষ করব। দেখুন, বাস্তবায়ন তো সবসময় চ্যালেঞ্জ হবে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান সরকার একটা স্মার্ট সরকার। তারা পরিস্থিতি পরিবেশ অনুযায়ী সবসময় কাজ করে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এবং আমরা কিন্তু একটা ইন্ডিকেটর গুলি দিয়েই আমরা কিন্তু আমরা সমাধান বা আমরা একটা বলতে পারি যে কি অ্যাকচুয়ালি হয়েছে। বাংলাদেশের সকল সূচকে আপনি দেখতে পারবেন যে উন্নয়নই দেখা যাচ্ছে, সেটা সব জায়গায় আপনি দেখতে পাবেন। বাংলাদেশের গ্রামগুলিতে যে অবস্থান ছিল, আজকে বাংলাদেশের একটি গ্রামে যান, আপনার কি সেই দরিদ্র, সেই না খাওয়া, সেই বাড়ি ঘরের যে অবস্থান ছিল সেটা কি আছে? আমাদের প্রবাসীদের যে উন্নয়নগুলি, সেগুলি কিন্তু এই সরকারই করেছে। সুতরাং আমি অত্যন্ত আশাবাদী, এবং যেই কথাগুলি এসেছে যে বড় বড় ব্যবসায়ীদের দিকে দেখা হয়েছে, বড় বড় ব্যবসায়ীকে যদি না দেখা হয় দেশের জন্য কিন্তু অনেক বড় লায়াবিলিটি হতো। মাননীয় প্রধানমন্ত্রী অন্তত স্মার্ট ইকোনমিক্স আমি মনে করবি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব সেলিম আহমদ, আপনি আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুভাষ সিংহ রায়, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং রাজিকুজ্জামান রতন, আপনাদের সবাইকে। আমরা যেখানে শেষ করছি, বাজেট কেমন হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করছি ব্যবসা বান্ধব হওয়ার সাথে সাথে এটি জনবান্ধব হবে, কল্যাণমুখীও হয়েছে। তা আগামী 1 বছরে আমরা দেখতে পারবো। হয়তো বা আবার আমরা বাজেট নিয়ে আলোচনা করব, কতখানি হয়েছে সেটি জানার জন্য। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। শুভরাত্রি।